তাহলে চা দিই। গরম মাথা ঠান্ডা হয়ে যাবে। বিষে যেমন বিষ কাটে, তেমনি গরম চায় গরম মাথা ঠান্ডা করে দিবে। চিত্রলেখার কথা শুনে ফিক করে হেসে দেয় লাবিব। হেসে দিয়ে বলে, কিন্তু অফিসে চা পাবো কোথায়? চিত্রলেখা নিজের ব্যাগের ভেতর থেকে চার ফ্লাক্স বের করে দেখিয়ে বলে, আমাদের জন্য নিয়ে এসেছিলাম। তাহলে তুমি জলদি এক কাপ চা নিয়ে আসো, আমি ভেতরে যাচ্ছি। মাথা ঝাঁকা চিত্রলেখা। লাবিব যেভাবে ব্যস্ত এসেছিল ওভাবেই ভেতরে চলে যায়। পেছনে চিত্রলেখা এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে কাজে লেগে পড়ে। কিবোর্ডে আঙ্গুল চালানো ছাড়া এখানে চিত্রলেখাকে আরেকটা কাজ বাড়তি করতে হয়, সেটা হচ্ছে কফি বানানো। সে এখানে আসার পর থেকে অলিখিতভাবে তাদের তিনজনের কফি বানানোর দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এর পেছনে কারণ আছে অবশ্য। অফিস বয়দের বানানো পাতলা কফি তার একদম ভালো লাগে না। কফির পানিটা ভালো মতো ফুটিয়ে না নিলে সেই পাতলা পানির কফি তার একদম মুখে রুচে না। এভাবে নিজের জন্য বানাতে বানাতে লাবিব ও রৌনকের কফির দায়িত্বটাও সে নিয়ে নিয়েছে। মিনিট খানেকের মাথায় চিত্রলেখা রৌনকের কেবিনে এসে তার সামনে এক কাপ চা রাখে। চা দেখে রৌনক একবার চায়ের দিকে তাকায়, তারপর চোখ তুলে চিত্রলেখার দিকে তাকায়। সাধারণ দেখতে একটা মেয়ে, অথচ রৌনকের মনে হয় এই মেয়ের কোনো কিছুই সাধারণ নয়, বরং সাধারণ সব গুণে সম্পন্ন অসাধারণ একটা মেয়ে। চায়ের কড়া ঘ্রাণ এসে রৌনকের নাকে লাগছে। দেরি না করে কাপ তুলে হাতে নিয়ে প্রথমে লম্বা লম্বা করে ঘ্রাণ নেয় সে, তারপর চুমুক বসায়। এক চুমুকে যেন জিহবার শান্তি। অফিসে সবসময় কফি খাওয়া হলেও রৌনকের দুধ চায়ের প্রতি আলাদা সফট কর্নার আছে। চা ছাড়া তার দিনে শুরু হয় না বললেই চলে। সে কোম্পানিতে জয়েন করার পরপর তার জন্য চা বানানো হতো ঠিকই, কিন্তু ওসব চা তার মুখে রুচত না, পানির মতো পাতলা লিকার। তাই অফিসে চা খাওয়া বাদ দিয়ে দিয়েছে। আজ অনেক দিন পর মনের মতো এক কাপ চা পেয়ে রৌনকের মন মেজাজ ফুরফুরা হয়ে যায় নিমিষেই। চায়ের কাপে পরপর আরো দুটো চুমুক দিয়ে রৌনক জিজ্ঞাসা করে, চা কোথা থেকে এলো? লাবিব চিত্রলেখাকে দেখিয়ে দিয়ে বলে, চিত্রলেখা বাসা থেকে নিয়ে এসেছে। ওর ব্যক্তিগত? এবারে লাবিব কিছু বলার আগে চিত্রলেখা বলে, আমার একার জন্য আনিনি, আমাদের তিনজনের জন্যই এনেছিলাম। থ্যাংক ইউ, চমৎকার হয়েছে চাটা। রৌনকের ধন্যবাদের বিনিময়ে মৃদু হাসি চিত্রলেখা। তা দেখে রৌনক মনে মনে ভাবে, মেয়েটা কি মন খুলে হাসতে জানে না নাকি? এই মেয়ে একটু মন খুলে হাসো তো দেখি। তোমার মুখের হাসি দেখে আমি একটু মুগ্ধ হই। চিত্রলেখা আর ওখানে দাঁড়ায় না, কেবিন থেকে বেরিয়ে আসতে হাঁটা ধরে। পেছনে বসে থাকা রৌনক চায়ের কাপে আরেকটা চুমুক দেওয়ার বাহানায় চলে যেতে থাকা চিত্রলেখার দিকে তাকায়, মূলত ওর জুতার দিকে তাকায়। অফিসে আসার পথে মুচিকে দিয়ে সেলাই করে আনা জুতাটা এখনো তার পায়ে। তা দেখে রৌনক আবারও ভাবে, এই মেয়ে কি নিজের জন্য ভাবার সময় নেই? যত কিনে অফিসে আসলে না হয় কিছুক্ষণ দেরি হতো, ওর দেরিতে তো আর কোম্পানি বিশাল কোনো লজ হয়ে যেত না। রৌনক আপন ভাবনায় আচ্ছন্ন থাকতে থাকতে চিত্রলেখা কেবিন থেকে বেরিয়ে যায়। আপনার আর কিছু লাগবে? লাবিবের কথায় ভাবনাচ্ছেদ হয় রৌনকের। চায়ের কাপে আরেকটা চুমুক দিয়ে সে বলে, অফিসে চা বানানোর ব্যবস্থা করে যায় না? এর আগেও তো করা হয়েছিল, কিন্তু আপনার পছন্দ হয়নি। ওসব চা নাকি পাতলা পানির মতো? আজকেরটার মতো টেস্ট হলো না কথা ছিল। লাবিব বুঝার চেষ্টা করে রৌনক তাকে কি বলতে চায়। তাকে যদিও বেশি একটা ভাবতে হয় না। তার আগে রৌনক বলে, যে প্রতিদিন আমাদের জন্য কফি বানায় এখন থেকে না হয় চা বানাবে। চিত্রলেখা মাথা ঝাঁকায় রৌনক। ঠিক আছে, আমি ওকে বলে দেব। চিত্রলেখার চা বানানো খুব ভালো হয়। অবশ্য শুধু চা নয়, ওর রান্নার হাতও ভালো। কথা রৌনকের ঠোঁটের ডগায় চলে আসে, কিন্তু সে চেপে যায়। বলতে চেয়েছিল চিত্রলেখার রান্না লাবিবের মধ্যে টেস্ট করাও হয়ে গেছে, কিন্তু কথাটা বলে না, সে চেপে যায়। তার জায়গায় থেকে অনেক কথাই সে বলতে পারে না। লাবিব বেরিয়ে গেলে রৌনক চায়ের কাপে আরেকটা চুমুক দেয়। আরামে তৃপ্তিতে চোখ বুজে আসে তার। চিত্রলেখার হাতে বানানো এক কাপ চা খেয়ে আন্দাজ করতে পারছে এই মেয়ের হাতের রান্না কতখানি ভালো হতে পারে। আবার আফসোসও হয় নিজ অজান্তেই। ওসব তার কখনোই হয়তো টেস্ট করা হবে না। সবকিছু তার সবার জন্য নয়। লিখন অনেকক্ষণ হয় টিএসসিতে বসে আছে। তার ক্লাস শেষ হয়েছে 1 ঘন্টা আগে। এই পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে 2 কাপ চা ও 1 পিস বাটার বান খেয়েছে সে। আড্ডা শেষ করে বন্ধুরা চলে গেছে। লিখন একাই বসে আছে এখন। ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচারের উপর অনার্স করছে সে। এটা তার 4র্থ বর্ষ চলছে। চা বাটার বান খেয়েও পেটের ক্ষুধা পোষে আসছে না তার। আজ দুপুরে পরপর 2টো ক্লাস থাকায় পেট ভরে ভারী কিছু খাওয়ার সময় পায়নি। এখন বাজে 4:30। ভাতের ক্ষুধায় পেটের ভেতর ইঁদুর দৌড় চলছে। বাটার বান দিয়ে ক্ষুধা নিবারণ হবে না, কিন্তু কিছু করার নেই। এখন এখানেই বসে থাকতে হবে তাকে যতক্ষণ রিপা না আসছে। তাছাড়া ভারী কিছু খাওয়ায় নিষেধ আছে তার। রিপা লিখনের প্রেমিকা, একই বিভাগের 2য় বর্ষে পড়ে সে।
2 বছর আগে নবীনবরণ অনুষ্ঠানে দেখা হয়েছিল তাদের। ব্যাস প্রথম দেখাতেই দুজনকে পছন্দ হয়ে যায়। মনের কথা জানাতে সময় বিলম্ব করেনি রিপা। বলা বাহুল্য প্রেম নিবেদনটা রিপাই করেছিল। নিজের পরিস্থিতি বিচার করে লিখন প্রেমে জড়াতে চায়নি, তবু সামনে থেকে রিপার করা প্রেম নিবেদন প্রত্যাখ্যানও করতে পারেনি। মস্তিষ্ককে চুপ করিয়ে মনকে প্রশ্রয় দিয়েছিল সে। তারপর থেকে গত 2 বছর ধরে প্রেম করছে তারা, যদিও রিপার কথা চিত্রলেখাও জানে। সব বন্ধুরা মিলে লিখনের জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতে নিয়ে বাসায় গিয়েছিল। তখনই দুজনের সখ্যতা, একে অন্যের প্রতি আগ্রহ দেখে যা বোঝার বুঝে নিয়েছিল চিত্রলেখা। বাকিটা লিখনকে জিজ্ঞাসা করার পর সে আর বোনের থেকে কিছু লুকায়নি। তবে বলা বাহুল্য রিপার পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো। বলা যায় হাই সোসাইটি থেকে বিলং করে সে। রিপার বাবার যেমন টাকা পয়সা আছে তেমনি সমাজে সম্মানও আছে। রিপার বাবার সামনে লিখন কিছুই না। প্রেমিকার জন্য অপেক্ষা করতে করতে সবেই আরও 1 পিস বাটার বান হাতে নিয়েছে লিখন। অমনি পেছন থেকে এসে রিপা বলল, খবরদার, এটা রেখে দাও। পেছনে ঘুরে রিপাকে দেখে বাটার বানটা পূর্বের জায়গায় রেখে দিয়ে লিখন বলে, এতক্ষণে আসার সময় হইল তোমার? এদিকে ক্ষুধায় একটা মানুষ মরে যাইতেছে। এগিয়ে এসে রিপা লিখনের পাশে বসতে বসতে বলে, কই, তোমাকে তো জ্যান্তই লাগতেছে দেখতে। মরে টরে তো যাও নাই, নিঃশ্বাস তো চলছে। মস্করা করতেছো তুমি, তাই না? বারে, আমি কই মস্করা করলাম? মস্করা তো তুমি করতেছো। লিখন আর কিছু বলে না। সে কেঁপে যাচ্ছে বুঝতে পেরে রিপা বলে, আচ্ছা বাবা, সরি। কি করবো বলো, আজকে ক্লাস শেষই হয় না। নিজের ব্যাগ থেকে একটা বক্স বের করে লিখনের দিকে এগিয়ে দিয়ে আরো বলে, নাও খাও, না হলে তো মরে যাবা। জলদি খেয়ে আমাকে উদ্ধার করো তো দেখি। লিখন আর কথা বাড়ায় না। ঝটপট বক্স হাতে তুলে নিয়ে খুলতেই দেখে ভিতরে তেহেরি, নতুন আলু দেওয়ার সঙ্গে। আলু লিখনের ভীষণ পছন্দের জিনিস। তাকে শুধু আলু ভর্তা অথবা ভাজি দিয়ে ভাত দিলেও পেট পুড়ে খেয়ে নিবে বিনা অভিযোগে। এটা জানে বলে তেহেরিতে বেশি করে আলু দিতে বলেছিল রিপা তার মাকে। এখনো বক্সে কষতে চাইতে আলুর পরিমাণ বেশি। লিখন প্রথমে 1 পিস আলু তুলে মুখে দেয়। তা দেখে পাশে বসে থাকা রিপা হেসে দিয়ে বলে, আহারে, আমার আলুখোর প্রেমিকটা। রিপার কথার বিপরীতে কিছু বলে না লিখন। সে আপাতত খাওয়ায় ব্যস্ত। এক তো তার ভীষণ ক্ষুধা পেয়েছে, দ্বিতীয়ত রিপার মায়ের হাতের রান্না খুবই মজা হয়। এই দুনিয়াতে লিখনের জীবনে 2 জন মানুষ আছে যাদের হাতের রান্নার কোনো তুলনা হয় না। 1 তার বড়, আর 2 রিপার মা অর্থাৎ তার হবু শাশুড়ি। কয়েক চামচ তেহেরি পেটে চালান করে দেওয়ার পর লিখন জিজ্ঞাসা করে, তুমি খাবা না? তুমি খাও, তোমার খাওয়ার পর থাকলে খাবো, না থাকলে নাই। এমনিও আসার সময় সকালে খেয়ে আসছিলাম, তাই আমার ক্ষুধা নাই আপাতত। পরপর ক্লাস করে মাথা হ্যাং হয়ে আছে। আমি বরং 1 কাপ চা খাই। তুমি মন আর পেট ভরে তেহেরি খাও। তোমার জন্য আম্মুকে বলে বেশি করে আলু দেওয়াইছি, ইচ্ছে মতো খাও। লিখন আর কথা বলে না, খাওয়ায় মন দেয়। খাওয়া শেষ করে পানি খেয়ে নিয়ে বলে, দেরিটা সেই ছিল। প্রতিবার একই কথা বলো তুমি। মজা হইলে আমার কি করার বলো? বুঝছি। আচ্ছা, এসব বাদ দাও, এখন আসল কথা বলো তো। কিসের আসল কথা? আপার সাথে কথা বলছিলা? এতক্ষণে লিখন বুঝতে পারে রিপা কোন বিষয়ে কথা বলছে। জবাবে মাথা ঝাঁকায় সে। তা দেখে রিপা বিরক্ত হয়ে বলে, সিরিয়াস সময় মাথা ঝাঁকানোর অভ্যাসটা গেল না তোমার? কিভাবে বললা? শুনে আপা কি বললো সব বলো আমাকে। রিপাকে তার বিষয়ে সিরিয়াস হতে দেখে ভালো লাগে লিখনের। পৃথিবীর প্রত্যেকটা প্রেমিক পুরুষই চায় তার প্রেমিকা তার বিষয়ে সর্বোচ্চ সিরিয়াস হোক। এক্ষেত্রে লিখন ভাগ্যবান বলা যায়। তার প্রতিটা বিষয়ে রিপা ভয়াবহ রকমের সিরিয়াস। এমনকি বাইরে যাওয়ার বিষয়টা রিপাই লিখনের মাথায় দিয়েছে। লিখন কিছু বলছে না দেখে রিপা তাড়া দিয়ে বলে, কি হলো বলো। তুমি যা বলছো সেটাই বলছি আমি গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বাইরে যাইতে চাই। এই কথা শুনে আপা কি রিয়াকশন দিল? আপা কি রিয়াকশন দিবে? আমি বলছি, সে শুনছে, বলছে আচ্ছা সময় হোক তখন দেখা যাবে, গেলে যাবি। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আবার কোনো রিয়াকশন নাই? আমার বোন এমনই রিপা, তা তুমি ভালো করেই জানো। আমাদের রিলেশনের কথা শুনে কিন্তু আপা কোনো রিয়াকশনই দেয় নাই। তা জানি, আবার জিজ্ঞেস করে নাই হঠাৎ তোমার মাথায় এই বুদ্ধি কে দিল? না, কিচ্ছুই জিজ্ঞাসা করে নাই। আমি বলছি, সে কেবল শুনছে। টাকা পয়সার বিষয়ে কিছু জানতে চাই না? শোনো রিপা, আমার বোন মূর্খ না, সে জানে কেমন খরচ হয়েছে। আমি কি সেই কথা বললাম নাকি? আজও আচ্ছা রাগ হইতেছো কেন? রাগ হচ্ছি না, মাঝে মধ্যে আমার অবাক লাগে আপার কথা ভাবলে। একজন মানুষ এমন অনুভূতি শূন্য কেমনে হয়? ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে লিখন বলে,
আমার বোনটা এমনই, ছোটবেলা থেকে আমাদের তিনজনের বাবা মায়ের ভূমিকা পালন করতেছে। ওর নিজের মাথার উপরে ছায়া নাই, আমাদের ছায়া দিতে দিতে নিজের প্রতি মুহূর্ত পড়েছে। সেদিকে আপার কোনো ভ্রুক্ষেপই নেই। আমি আপাকে আর কষ্ট দেখতে পারবো না। একবার নিজের পায়ে দাঁড়াই, বোনটাকে রাজরানী করে রাখবো, দেখো তুমি। সেজন্য আগে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, ভুলে যাও না। নিজের পায়ে না দাঁড়ালে তুমি আমার বাবার সামনে গিয়েও দাঁড়াতে পারবে না। সে কথা কি আর আমার অজানা? এই বিষয়ে আর কথা বাড়ায় না দুজন, আর একজনও। রিপার বাবার সামনে গিয়ে দাঁড়াতে এখনো অনেক সময় বাকি, তাই এখন এসব ভেবে বর্তমান নষ্ট করতে রাজি নয় ওরা। প্রসঙ্গ ঘুরাতে রিপা জিজ্ঞাসা করে, IELTS করতে কবে ভর্তি হবা? দেখি সবেমাত্র শুরু, এখনো টিউশনের টাকাই হাতে পায় নাই। তাছাড়া এই টাকাইও হবে না। আপাকে বলো নাই? বলছি তো, ও তো এখনো বেতন পায় না। তাছাড়া সংসারের খরচ আছে, চয়ন চারুর লেখাপড়ারও খরচ আছে। মাস শেষে আপার হাতে তেমন একটা টাকাও থাকেও না। সব জেনে বুঝেও এই সময় এতগুলো টাকা কেমনে চাই বলো? তুমি তো আর সময় নষ্ট করার জন্য চাইছো না। সময় থাকতে তোমার IELTS করাটা জরুরি। আমি জানি জরুরি, কিন্তু আপার উপরে এত চাপ দিলে কেমনে চলবে বলো? এই মাসটা না হয় থাক, আমি টিউশনের টাকা থেকে কিছু রেখে দিব, প্রয়োজনে আপার থেকেও অল্প কিছু নেব। তারপরও যা বাকি থাকবে, বাকিটা আগামী মাসে ভর্তি হয়ে যাব। আর এইভাবে তোমার একটা মাস নষ্ট হয়ে যাবে। তাছাড়া এর মধ্যে যে বাসার কোনো ইমার্জেন্সি আসবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? দেখা গেল বাসে কোনো ইমার্জেন্সি হইল, আর অমনি টাকাগুলো সব খরচ করে ফেললা। ইমার্জেন্সি হলে খরচ তো করাই লাগবে, তাই না? আমি জানি তো। তুমি রাগ করতেছো কেন? আমি রাগ করতেছি না, তোমার ফিউচার নিয়ে আমি খুবই সিরিয়াস প্লাস কনসার্ন। কারণ তোমার ফিউচারের সাথে আমার ফিউচারও জড়িত। আমি কোনো কিছুর বিনিময়ে তোমাকে হারাতে চাই না লিখন। সেজন্য সময় থাকতে যা যা করা সম্ভব তাই করতে চাই, যাতে করে যখন তুমি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াবা, তখন আমার বাবা যেন তোমাকে আপত্তি না করে সমাদরে তোমাকে গ্রহণ করে, আমার পছন্দকে অ্যাপ্রিসিয়েট করে। আমি বলছি না তোমাকে মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে হবে। আমি জাস্ট চাই তুমি নিজের পায়ে নিজের মাটিটা শক্ত করো, যাতে আমার বাবা তোমাকে ফিরায় না দিতে পারে। দ্যাটস ইট। আমি জানি তো, সেই জন্য যা যা করা লাগবে করব তো। এভাবে করবা, এই মাসে না হলে পরের মাসে, পরের মাসে না হলে তারপরের মাসে। তুমি তো জানোই আমার অবস্থা। কিছু বলে না রিপা ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে নিজের ব্যাগ থেকে ভাঁজ করা এনভেলপ বের করে লিখনের দিকে এগিয়ে দিয়ে বলে, নাও ধরো। কি এর মধ্যে? জবাব দেয় না রিপা। লিখন অপেক্ষা না করে এনভেলপের মুখ খুলে ভিতরে উকি দিতে দেখে রাবার দিয়ে পেঁচানো টাকা। দেখে বোঝা যাচ্ছে 2-4 বা 5,000 নয়, যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট আছে এখানে। এক নজর দেখে নিয়ে মুখ তুলে রিপার দিকে তাকিয়ে বলে, এগুলো কি? টাকা। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন? কেন আবার কি? আমি খোঁজ নিয়েছি, তোমার ভর্তির জন্য যা দরকার এখানে আছে। আমরা এখন যাব, তুমি ভর্তি হবা, তারপর আমাকে বাসে নামাই দিয়ে তুমি বাসেই যাবা। অসম্ভব, তুমি ভালো করেই জানো আমি তোমার থেকে এতগুলো টাকা নিতে পারবো না। এমনিতেই তুমি আমার জন্য কম করো নাই। করি তো, কি হয়েছে? আমার প্রেমিকের জন্য আমি করি, তাতে তোমার কি? এসব মন ভোলানো কথা বলে লাভ নেই রিপা। লাভ ক্ষতির হিসাব আপাতত করতে পারবো না। তুমি আমার সাথে এখন যাবা কিনা সেটা বলো। না। শিওর? হ্যাঁ। ওকে ফাইন, তাহলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। আজকে থেকে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। বলেই উঠে দাঁড়ায় রিপা। তা দেখে বসে থাকা লিখন রিপার একটা হাত ধরে ফেলে, হাতে বাধা লাগায়। পেছনের দিকে তাকায় রিপা। ওপরের দিকে মুখ তুলে লিখন বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তাহলে চলো ভর্তি হবা। এতগুলো টাকা আমি নিতে পারবো না, সত্যি বলছি। আচ্ছা যাও, একেবারে নিতে হবে না, ধার দিলাম তোমাকে, পরে না হয় দিয়ে দিও। ধার? হ্যাঁ ধার। তবুও দ্বিধাবোধ করে লিখন, কি বলবে বুঝে পায় না। রিপা আর তাকে ভাবার সুযোগও দেয় না, হাত ধরে টেনে এগিয়ে নিয়ে গিয়ে বলে, এত ভেবে কাজ নেই, চলো তো। লিখন আর বলার মতো কিছু খুঁজে পায় না। মেয়ে আগেও তার কথা শুনেনি, আজও শুনবে না। তা লিখন খুব ভালো করে জানে। লিখনকে ভর্তি করিয়ে ক্ষান্ত হয় না রিপা। ভর্তির কাজ শেষ করে নীলক্ষেত চলে যায় বই কিনতে। প্রয়োজনীয় বই কেনার পর লিখন রিপাকে ধানমন্ডি ওর বাসার কাছাকাছি নামিয়ে দিয়ে নিজের বাসার দিকে আগায়। লিখন জানে রিপা নামক মেয়েটা তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। এই ভালোবাসার সঠিক মূল্যায়ন সে করতে পারবে কি না তা লিখন জানে না।
তবে রিপাকে নিজের করে পেতে সুখে রাখতে যা যা করণীয় সব করতে চায় সে। চারুর মাথায় তেল দিয়ে দিচ্ছেন নার্গিস বেগম। সপ্তাহে 3 দিন মাথায় তেল দেওয়াটা বাধ্যতামূলক। চিত্রলেখার আদেশ অমান্য করার সুযোগ নেই। মাথায় তেল দিতে দিতেই চারু খালাকে জিজ্ঞাসা করে, খালা, আপা কি কোনো কারণে চিন্তিত? তুমি কি কিছু জানো? কেন, কি হয়েছে? কি হয়েছে জানলে কি আর তোমারে জিজ্ঞেস করতাম? কি হয়েছে মানে? কি দেখে তোর মনে হইল তোর আপা চিন্তিত, সেটা তো বলবি না রে। আমি বুঝবো কেমনে রে মা? কাল সারা রাত আপা ঠিক মতো ঘুমায় নাই। আমার যতবার ঘুম আলগা হয়েছে আমি খেয়াল করেছি আপা ঘুমায় নাই, বারবার পাশ ফিরছে। মাঝরাতে উঠে বসেছিল অনেকক্ষণ। নার্গিস বেগমের বুঝতে অসুবিধা হয় না আচমকা ঠিক কোন কারণে চিত্রলেখার রাতের ঘুম উড়ে গেছে। মনে মনে এসব নিয়ে চিন্তা হচ্ছিল ওনার। চিত্রলেখা মুখে বলবে না কখনোই, একা একা নিজের চিন্তা করবে। নিজের চিন্তা সে কারোর সাথে ভাগাভাগি করে না। ফস করে একটা দীর্ঘশ্বাস ছাড়েন নার্গিস বেগম। চারু আবারও জিজ্ঞাসা করে, তুমি কিছু জানো খালা? চিত্রলেখা তো আমার কাছে বলে নাই। আজ আসুক, কথা বলে দেখবো আমি, তুই চিন্তা করিস না। রিপাকে ধানমন্ডিতে নামিয়ে দিয়ে লিখন চলে এসেছে রায়ের বাজার। এখনই বাসায় যাবে না সে। বৃষ্টি ও নাইমকে পড়াবে, তারপর বাসায় ফিরবে। বৃষ্টি আগামী বছর উচ্চ মাধ্যমিক দিবে, আর নাইম এবার ক্লাস 9-এ পড়ে। 4 বছর ধরে ওদের পড়ায় লিখন। 2 ভাই বোনকে পড়িয়ে মাসে 7,000 টাকা পায়। আরও 2টো টিউশনি করায় সে। ওদেরকে সপ্তাহে 4 দিন পড়াতে হয়। বৃষ্টির মা অনেক ভালো, লিখনকে যথেষ্ট আদর স্নেহ করেন। লিখন এসে পড়ার টেবিলে বসতেই দেখে নাইম বই খাতা নিয়ে আগেই হাজির। বৃষ্টি দরজা খুলে দিয়ে ভেতরে গেছে, এখনো আসেনি। ও না আসা পর্যন্ত নাইমের দিকে নজর দেয় সে। জিজ্ঞাসা করে, কি পড়ছো? নাইম নিজের বইটা এগিয়ে দেওয়ার আগে বৃষ্টি 1 প্লেট চিকেন বিরিয়ানি লিখনের সামনে রেখে বলে, ও পড়তে থাকুক, তার আগে আপনি খাবারটা খেয়ে নিন। মুখের সামনে 1 প্লেট চিকেন বিরিয়ানি দেখে মুখ তুলে বৃষ্টির দিকে তাকায় লিখন। তা দেখে বৃষ্টি বলে, ক্লাস করে আসছেন নিশ্চয়ই, কিছু খান নাই, আগে খেয়ে নেন, তারপর পড়া শুরু করি। আমার আজ পেট ভরা বৃষ্টি। এইটুকু খাবার আপনি খেতে পারবেন আমি জানি। তাছাড়া আম্মু বলে পুরুষ মানুষকে একটু বেশি খাইতে হয়। আপনি খাওয়া শুরু করেন, আমি আপনার জন্য কোক নিয়ে আসতেছি। বৃষ্টি কোক আনতে ভেতরে চলে গেলে পাশ থেকে নাইম বলে, খান স্যার, আপু আপনাকে না খাওয়ায় ছাড়বে না। আপনি আলু পছন্দ করেন দেখে বিরিয়ানির সব আলু আপনার জন্য তুলে রাখছে, আমাকেও বেশি দেয় নাই। নাইমের চুপসে যাওয়া মুখ দেখে হাসি পায় লিখনের, কিন্তু হাসে না সে। এটা সত্যি, এই বাসায় ভালো কিছু রান্না হলে বৃষ্টি তার জন্য আলাদা করে রাখে। লিখন আর আপত্তি করে না, উঠে গিয়ে হাত ধুয়ে আসে। তাছাড়া সে ভালো করেই জানে তার আপত্তি বৃষ্টি শুনবে না, তাকে খাইয়ে ছাড়বে। এসব বিষয়ে বৃষ্টি ভালোই শাসন করে তাকে। তাই মেয়েটা কোক নিয়ে ফিরে আসার আগে হাত ধুয়ে খাবারে হাত দেয় সে। অফিস ছুটির পর নিচে নামতেই চিত্রলেখার জুতাটা আবারও ছিঁড়ে যায়, কিন্তু এবার অন্য পায়েরটা ছিঁড়ে গেছে। আজকের দিনটাই যেন কুফাময়। সকালে আসার সময় 1 পায়ের জুতা ছিল, এখন আবার আরেকটা। ছেঁড়া জুতা হাতে নিয়ে একবার ডানে বামে তাকায় সে, আশেপাশে মুচি আছে কিনা দেখতে, কিন্তু এখানে আশেপাশে কোনো মুচি দেখা যাচ্ছে না। তাকে অনেকখানি হেঁটে সামনে এগিয়ে যেতে হবে। সকালে আসার সময় যেখান থেকে জুতা সেলাই করেছিল সেখানে যেতে হবে। অফিস বিল্ডিংয়ে পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়েছে রৌনক। চিত্রলেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে ড্রাইভারকে বলে গাড়ি থামাতে। জুতা হাতে চিত্রলেখাকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌনকের বুঝতে বাকি থাকে না ঘটনা কি হতে পারে। সে মনে মনে ভাবে, এই মেয়েটা নিশ্চয়ই এখন মুজিক হচ্ছে। রৌনক ড্রাইভারকে বলে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করতো কোনো হেল্প লাগবে কিনা। ড্রাইভার বেরিয়ে যেতেই নেয়। তখনই বাইক নিয়ে পার্কিং থেকে বেরিয়ে আসে লাবিব। চিত্রলেখাকে দেখে তার সামনে বাইক দাঁড় করায় সে। তা দেখে রৌনক তার ড্রাইভারকে বাধা দিয়ে বলে, ইটস ওকে, যেতে হবে না, হয়তো হেল্প পেয়ে গেছে। চিত্রলেখাকে জুতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে লাবিব জিজ্ঞাসা করে, এনি প্রবলেম? হাতে থাকা ছেঁড়া জুতা দেখিয়ে চিত্রলেখা বলে, ছিঁড়ে গেল। কোথায় যাবা বলো, আমি নামিয়ে দিই। না না, ইটস ওকে, আপনি যান, আমি ম্যানেজ করে নিব। আপনাকে কষ্ট দিতে চাই না। আমার কোনো কষ্ট হবে না। আমি তো আর তোমাকে কাঁধে উঠতে বলছি না। বাইকে ওঠো, নামিয়ে দিচ্ছি। তোমার বাসা তো রায়ের বাজার, তাই না? আপনার উল্টো পথ হয়ে যাবে, দেরিও হয়ে যাবে অনেক। একদিন দেরি হলে কিচ্ছু হবে না, তুমি ওঠো তো। চিত্রলেখা ইতস্তত করে। তা দেখে লাবিব জোর দিয়ে বলে, উঠতে বলছি চিত্রলেখা। আর আপত্তি করেন না চিত্রলেখা। লাবিবের বাইকের পেছনে উঠে বসে। চিত্রলেখা উঠে বসতেই টান দেয় লাবিব। ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে রৌনক। সকালে যেখানটায় মুচি থেকে জুতা সারিয়েছিল সেই জায়গায় আসতে চিত্রলেখা লাবিবকে বাইক থামাতে বলে। নেমে গিয়ে বলে, আমি জুতোটা সারিয়ে নিচ্ছি। আমি আছি, তুমি শাড়ি আনো। তার প্রয়োজন নেই, আপনি চলে যান। আমার আসলে একটু কাজ আছে, দেরি হয়ে যাবে আমার। আর ইউ শিওর? কি?
লাবিব আর কিছু বলে না, চলে যায়। চিত্রলেখা রাস্তা পার হয়ে অন্য পাশে চলে যায় জুতা সারতে। বাসায় তার আরও 2 জোড়া জুতা আছে, তাই এখন সে জুতা কিনবে না, অহেতুক অপচয় করতে চায় না। আপাতত সেলাই করে নিলে বাসায় পৌঁছাতে পারলেই হলো। রৌনকের গাড়িটা স্কয়ার হাসপাতালের সামনে আসতে জ্যামে আটকায়। যদিও এখানে কোনো সিগন্যাল নেই, অফিস ছুটির পর এখানে জ্যাম হওয়াটা প্রতিদিনকার চিত্র। জ্যামে বসে থেকে গাড়ির উইন্ড দিয়ে ডানে তাকাতে রাস্তার অন্য পাশে দেখতে পায় চিত্রলেখাকে। হেসে ফেলে রৌনক। তার ধারণা একদম ঠিক হয়েছে, চিত্রলেখা ছেঁড়া জুতা সেলাই করাচ্ছে। রৌনকের হাতে থাকা ট্যাপটা নামিয়ে রেখে সে গাড়ি থেকে বের হয়। তা দেখে ড্রাইভার জিজ্ঞাসা করে, স্যার কিছু লাগবে? না, তুমি আশেপাশে কোথাও জায়গা থেকে গাড়ি পার্ক করো, আমার একটু কাজ আছে, হয়ে গেলে তোমার ফোন করব। আর অপেক্ষা করে না রৌনক, রাস্তা পার হয়ে অন্য পাশে চলে যায়। সে যে পাশে চিত্রলেখা আছে তাকে পাশ কেটে এগিয়ে গিয়ে একটা সুপার শপে ঢুকে সে। সুপার শপ থেকে বের হতেই রৌনক দেখে চিত্রলেখা ওখানে নেই। ডান দিকে তাকালেই দেখে চিত্রলেখা হেঁটে যাচ্ছে সামনের দিকে। রৌনকও তার পিছনে হাঁটা ধরে। মোড় পর্যন্ত এসে হিসাব মতো চিত্রলেখা ডানে চলে যাওয়ার কথা, কিন্তু সে বামে চলে যায় রাস্তা পার হয়ে। ধানমন্ডি লেকের দিকে হাঁটা ধরে সে। তা দেখে রৌনকও সেদিকেই হাঁটতে থাকে। চিত্রলেখার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটতে হাঁটতে ডিঙি পর্যন্ত চলে এসেছে। বেখেয়ালে হাঁটছে চিত্রলেখা। দিন দুনিয়ার কোনো কিছুই যেন এখন তার মন মস্তিষ্কে নেই। সে হেঁটে চলেছে আপন মনে। হাঁটতে হাঁটতে বেখেয়ালে পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে যাওয়ার আগে দ্রুত কদম বাড়িয়ে এসে ওর একটা হাত ধরে টান দিতে রৌনকের মুখোমুখি এসে দাঁড়ায় চিত্রলেখা। ভয়ে কলিজা কামড়ে উঠে বেচারির। পড়ে যাবে ভেবে যতটুকু ভয় পেয়েছিল তার চাইতে বেশি ভয় পেয়েছে এই মুহূর্তে এভাবে রৌনককে দেখে। স্বাভাবিক ভঙ্গিতে রৌনককে বলে, একটু দেখে হাঁটতে হয়, এখনই পড়ে যাচ্ছিলে। স্বাভাবিক ভঙ্গিতে রৌনক বলে। এখনও রৌনক চিত্রলেখার একটা হাত ধরে রেখেছে। তাকে দেখে চিত্রলেখা কয়েক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর চোখ নামিয়ে তার ধরে রাখা হাতের দিকে তাকায়। অবাক সুরে বলে, আপনি এখানে? রৌনক জবাব না দিয়ে চিত্রলেখার হাত ছেড়ে দিয়ে তার হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলে, এটা রাখো। কি? একজনের জন্য কিনেছিলাম। চিত্রলেখার ব্যাগটা হাত বাড়িয়ে নিচ্ছে না দেখে রৌনকই হাত বাড়িয়ে ওর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে পেছন দিকে হাঁটা ধরে। চিত্রলেখা একবার শপিং ব্যাগটার ভেতরে উকি দিয়ে দেখতে পায় একজোড়া জুতা। মুখ তুলে রৌনকের দিকে তাকিয়ে থাকে সে। তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে ভাবলেশীন চাহনি নিয়ে। মনে মনে চিত্রলেখার প্রশ্ন ঘুরপাক খায়, কার জন্য জুতা কিনেছিল সে? অন্য কারোর জন্য কেনা জুতা ওকে কেন দিয়ে দিল? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।